একটি দেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে ভূ অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়। সেই ভূ অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে মোকাবেলা করবে, এখন থেকেই তার পরিকল্পনা করা উচিত। বন্ধুরা, বাংলাদেশ কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অনেক দিন ধরেই পরিকল্পনা করে আসছিল। বাংলাদেশের সেই পরিকল্পনা যখন সার্থক হয়, তখন ভারত বাংলাদেশকে বলেছিল, তোমাদের নিজেদের এই কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের কোনো প্রয়োজন নেই, তোমরা প্রয়োজনে আমাদেরটা ব্যবহার করতে পারো। বাংলাদেশের সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য ভারত একটি পরিকল্পনা গ্রহণ করে। আপনারা মনে করে দেখবেন, শার্ক স্যাটেলাইট নামে একটি স্যাটেলাইট প্রেরণ করে ভারত। যদিও সেই শার্ক স্যাটেলাইটের ক্ষমতা বাংলাদেশ যেটি উৎক্ষেপণ করেছে তার 20 ভাগের 1 ভাগও নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ যে চাহিদার স্যাটেলাইটটি চেয়েছিল, ভারত সেই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম নয়। বাংলাদেশের আরেকটি বড় মেগা প্রজেক্ট হলো পদ্মা সেতু। আপনারা জেনে রাখবেন, আমি প্রতিনিয়ত পদ্মা সেতুর আশেপাশে থেকে যে সকল ভারতীয় পাগল গ্রেপ্তার হয় তার আপডেট দিয়ে থাকি। অতি সম্প্রতি ভারতীয় পাগল গ্রেপ্তারের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে এই আপডেট দিতে আর ভালো লাগে না। এটি এখন একটি ছেলেমানুষী সংবাদে পরিণত হয়েছে। আর আপনাদেরও একই সংবাদ বারবার শুনতে ভালো লাগবে বলে আমার মনে হয় না, কারণ পেপার পত্রিকায় আপনারা এগুলো হর হামেশাই দেখতে পারছেন। তবুও কিছু বিষয় আছে, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বন্ধুরা, প্রেক্ষাপট ভিত্তিক এই বিষয়গুলো বা আলোচনার মধ্যে চলে আসে। বাংলাদেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যেগুলো চীন জড়িত, সেইগুলো ভারতের পক্ষে সহায়ক বিনিয়োগ নয় বলে মনে করে ভারত। আর এইগুলোর দিকে ভারত শূন্য দৃষ্টিতে তাকাচ্ছে। তারা মনে করছে বাংলাদেশে চীন যে বিনিয়োগগুলো করছে, এগুলো বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বা কূটকৌশলগত ফায়দা লোটার জন্য। প্রকৃতপক্ষে এগুলো বাংলাদেশি নিজেদের আগ্রহ ভরে চীনকে ডেকে এনেছে তাদের ইকোনমিক্যাল প্রোগ্রেস ধরে রাখার জন্য। চীন ছাড়া এই ধরনের বিনিয়োগ এবং এই ধরনের প্রকৌশলগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে পাওয়ার সেক্টরের ডেভেলপমেন্টের অন্য কোনো দেশের সক্ষমতা নেই বা ইচ্ছাও নেই বা এই পরিমাণ অর্থও নেই। আর ভারতের তো কোনোটিই সক্ষমতা নেই যে বাংলাদেশের এই সকল চাহিদা পূরণ করে। তারপরও তারা বাংলাদেশে চীনের বিনিয়োগকে অন্যভাবে দেখে এবং কৃত্রিম বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের সাবোটাজ সৃষ্টির পরিকল্পনা করে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি কমেন্টস বক্সে জানাবেন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন সুনির্দিষ্ট কিছু ব্যবস্থাপনায় জোর দিচ্ছে। তার মধ্যে অন্যতম হলো নদী ব্যবস্থাপনা। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, আর এই কারণে তিস্তা প্রজেক্ট তার কাছে অন্যতম একটি প্রজেক্ট হিসেবে ধরা দিয়েছে। তবে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে হওয়ার কারণে ভারত ভয়ে রয়েছে চীন এখানে নাকি সৈন্য সামন্ত নিয়ে প্রবেশ করবে। বাংলাদেশের সাথে হাত মিলিয়ে চীনের চিকেন নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি সামরিক পরিকল্পনা আসছে বাংলাদেশ এবং চীন। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী এটাই সর্বশেষ সংবাদ। এই প্রজেক্টটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একেবারে প্রাণীর স্পন্দনের সাথে জড়িত। বাংলাদেশ একান্ত অর্থনৈতিক কারণে এই প্রজেক্টটি চীনের সাথে মিলে বাস্তবায়ন করার পরিকল্পনা করেছে। ভারত সেখানেও রাজনীতি খুঁজছে। একদিকে বাংলাদেশকে তিস্তার পানি থেকে বঞ্চিত করে, অন্যদিকে তিস্তা প্রজেক্ট যাতে না হতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে চলছে ভারত। সুতরাং বাংলাদেশকে তারা জেনে শুনে এখানে অর্থনৈতিক এবং ভূকৌশলগত ক্ষতি করার চেষ্টা করছে। সত্যিকার অর্থে এই তিস্তা নদীতে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের যতটা না অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে পরিবেশগত ক্ষতি, যা টাকায় পরিমাপ করা সম্ভব নয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তার পার্শ্ববর্তী জেলাগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে, আর মরুভূমিতে পরিণত হলে এর ভূমিকম্প প্রবণতা বেড়ে যাবে এবং ক্রমান্বয়ে সমগ্র অঞ্চলের পানির স্তর একেবারে নিচে নেমে যাবে। ফলে এখানকার চাষাবাদের পানি থেকে শুরু করে সুপেয় পানির অভাব প্রকট আকার ধারণ করবে। আস্তে আস্তে এই অঞ্চলের মানুষ মাইগ্রেশন করে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করবে, আর এটি ভারতের জন্য ফাঁকা মাঠ। ভারত চাই এটি হোক, অর্থাৎ এই অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টাও করতে পারে। সরকারের সব বিষয়গুলো নলেজে রাখা উচিত। তবে বাংলাদেশ দুর্দান্ত একটি কাজ করছে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত চীনের এই প্রজেক্টটি সাফল্যমণ্ডিত করতে পারে, সেটি বাংলাদেশের জন্য যেমন উপকার হবে, তেমনি ভারতের জন্য একটি চপে টাকাতের মতো হবে। কারণ ভারত সর্বশক্তি প্রয়োগ করেছে বাংলাদেশের এই দুর্দান্ত প্রজেক্টটিকে বানচাল করার জন্য। তবে সর্বশেষ সংবাদ হচ্ছে বাংলাদেশ এবং চীন উভয় দেশে এটি টোটালি অনুমোদন পেয়ে গিয়েছে। এখন শুধু কাজ শুরুর অপেক্ষায়। একটি চীনা কোম্পানি অলরেডি ফিজিবিলিটি স্টাডি শেষ করেছে। তাদের প্রণীত নকশা এবং ড্রয়িং অনুযায়ী এই নদীর ড্রেজিং শুরু হবে। ক্রমান্বয়ে 2 নদীর তীর বাধাই করে এখানে নতুন নতুন ভূমি উদ্ধার করা হবে, যার পরিমাণ হবে প্রায় 200 বর্গ মাইল। বন্ধুরা, সাম্প্রতিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে বলা হয়েছে এখানে স্মার্ট সিটি বা নগরী তৈরি করা হবে এবং এর পাশে যে সকল নগরী তৈরি করা হবে সেগুলো হবে আধুনিক জীবনমান সমৃদ্ধ। তার সাথে থাকবে স্মার্ট শিল্পনগরী, অর্থাৎ ইপিজেটের মতো বিভিন্ন শিল্পনগরী। সেখানে সম্পূর্ণ বাংলাদেশের
বাংলাদেশের ধারণাই বদলে যাবে। এই প্রজেক্টটি যদি বাংলাদেশ সরকার চীনের সহায়তায় কমপ্লিট করতে পারে, সিঙ্গাপুরের মতো একটি অঞ্চল হিসেবে এই অঞ্চলটি প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা, দিন শেষে বলতে চাই, উত্তর অঞ্চলের এই ভোকা নাঙা মানুষগুলো যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে, এটি বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত বাস্তবায়িত করে। কোনো দেশের চাপের কারণে যেন কোনোভাবে এই প্রজেক্টটি থেকে বাংলাদেশ সরকার পিছিয়ে না আসে, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এমন কোনো নমুনা দেখায়নি যেটি বাংলাদেশের স্বার্থ রয়েছে সেখান থেকে অন্য কোনো দেশের চাপে পিছিয়ে এসেছে। সাবমেরিন ক্রয় থেকে শুরু করে যুদ্ধবিমান ক্রয় এবং সর্বশেষ বাংলাদেশ পদ্মা সেতু করেছে, আরও অনেক কিছু করবে। এখন বক্তব্য হলো, বাংলাদেশের মাটিতে চীন এবং ভারতের বিনিয়োগ একে অপরকে যেভাবে খেপিয়ে তুলছে তাতে বাংলাদেশের পক্ষে এটি ক্ষতিকর কিনা। বন্ধুরা, বাংলাদেশ যদি ভারত এবং চীনের মধ্যে একটি সুন্দর কৌশল বা ব্যালেন্স স্থাপন করতে পারে এবং ভারতকে দিন শেষে এটা বোঝাতে সক্ষম হয় যে বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দিন শেষে ভারতকেও সহায়তা দেবে। বাংলাদেশ যদি উন্নত হয়, ভারত বাংলাদেশে বেশি পরিমাণে রপ্তানি করতে পারবে। এটি দিন শেষে ভারতের অন্যভাবে অর্থনৈতিক বা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট হিসেবে কাজ করবে। কিন্তু ভারত এমন একটা দেশ যেটি বাংলাদেশ বা বাংলাদেশের শক্তিশালী অবস্থান তাদের হয়তো মেনে নিতে কষ্ট হয়, বিশেষ করে ভারতে যে সকল বিজেপির মাথামোটা এমপি রয়েছে। ওরা আসলে অর্থনীতি বোঝে না, অর্থনৈতিক উন্নয়ন ওদের কাছে তেমন একটা গুরুত্ব পায় না। তা না হলে ভারতের মতো দেশ এখনও পর্যন্ত এমন পর্যায়ে থাকতো না যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষের বসবাস ভারতে, বর্তমানে সবচেয়ে বেশি মানুষ বাথরুম পায় না ভারতে, বর্তমানে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে ভারতে, বর্তমানে সবচেয়ে বেশি ধনী দারিদ্র্যের বৈষম্যের পরিমাণ ভারতে। সামগ্রিক বিষয়গুলো যদি আপনারা মনে করেন, সামাজিক ইন্ডিকেটরে যতগুলো সূচক রয়েছে তারা বাংলাদেশের চেয়ে প্রত্যেকটি সূচকের পিছনে পড়ে রয়েছে। সুতরাং নারী শিক্ষা বলেন, অন্যান্য অর্থনৈতিক ইন্ডিকেটরগুলো বলেন, তারা বাংলাদেশের চেয়ে তুলনামূলকভাবে পিছনে পড়ে গিয়েছে। সামরিক ক্ষেত্রে বাংলাদেশ এখন বহুমুখীকরণের চেষ্টা করছে। এই সুযোগটি ভারত নিতে পারত, কিন্তু এখানে ভারতের ব্যর্থতা রয়েছে। ভারতের সবচেয়ে বড় রকমের ব্যর্থতা হলো বাংলাদেশ যে মানের সমরাস্ত্র ক্রয় করার জন্য সামগ্রিকভাবে মন স্থির করেছে বা ভবিষ্যতে বাংলাদেশের ফোর্সেস গোল 2030কে পূরণ করার জন্য যে ধরনের সমরাস্ত্র চাহিদা সৃষ্টি করছে সেগুলো ভারত উৎপাদন করতে সক্ষম নয়। এমনকি যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটি সীমান্ত রয়েছে, তাই কৌশলগত দিক বিবেচনায় ভারত যদি উন্নত মানের সমরাস্ত্র উৎপাদন করতেও পারত, সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বাধা ছিল ভারতের সমরাস্ত্র বাংলাদেশের সামরিক বাহিনীতে ম্যাসিভলি ইনস্টল করার ব্যাপারে। সুতরাং সামরিক ক্ষেত্র বাংলাদেশের প্রতি ভারতের একটি অভিমান রয়েছে। ভারত শুধু কেন চীনের দিকে সামরিক সমরাস্ত্রের জন্য এতদিন পর্যন্ত হাত বাড়িয়েছে। বন্ধুরা, এখন তারও পরিবর্তন আসছে। দুর্দান্ত একটি খবর নিয়ে এর পরবর্তী একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করা হবে। তারা যদি এই সংবাদটি পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী ফ্রান্সে ভিজিট করছেন, এই সংবাদটি আপনারা জেনে থাকবেন। শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশ ডাসাল্ট রাফালের দিকেই ঝুঁকছে। এটি একটি চূড়ান্ত নিউজ। এ ব্যাপারে আমি পরবর্তীতে আপনাদের সামনে একটি ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমার প্রবাসে যে সকল ভাই বোনেরা রয়েছেন, তারা যদি মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির উপর আস্থা রেখে থাকেন বা এই ধরনের নিউজ, বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব সামরিক কূটনীতি যে কোনো বিষয় সম্পর্কে তথ্যভিত্তিক ভিডিও পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার দেশে প্রবাসের সকল ভাই বোনরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী প্রত্যেকটি বাহিনীকে সুনির্দিষ্টভাবে সাজানোর জন্য এতদিন পর্যন্ত মোটামুটি এককভাবে অবদান রেখে গেছে চীন। এক্ষেত্রে চীনের অবদান ভোলার নয়। সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ যে রাতারাতি চীন বলয় থেকে সামরিকভাবে বের হয়ে আসবে সেটি সম্ভব নয়, তবে শুরু হয়েছে। তবে এক্ষেত্রে ভারত যে খুব বেশি খুশি হবে বা ভারতের জন্য এক্সট্রা কোনো খুশির সংবাদ নেই, এই সুযোগটি ভারত নিতে পারছে না। তবে চীনের একটি শিক্ষা থাকা উচিত। বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যাটি বা প্রবলেমটি সৃষ্টি হয়েছে, এখানে চীন বড় ধরনের ভাইটাল ভূমিকা পালন করতে পারত। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন অনুরোধের পরও চীন এই ব্যাপারটিতে নজর দেয়নি। সুতরাং যা হওয়ার তাই হচ্ছে। বাংলাদেশ তার নিরাপত্তাকে ইস্পাত কঠিন বা দৃঢ় করার জন্য একেবারে টোটালি সুন্দর একটি পরিকল্পনা সাজিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিবের একটি উদ্ধৃতির মাধ্যমে ব্যাপারটি সুস্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশকে রাগ হলো বা কে খুশি হলো এই ব্যাপারটি দেখবে না। সার্বভৌম নিরাপত্তা, কৌশলগত অবস্থান, সামরিক সমরাস্ত্রের গুণগত মান এবং দাম, এই বিষয়গুলো বিবেচনা করে তারা সামরিক সমরাস্ত্র ক্রয় করবে। কে খুশি হলো আর কে বেজার হলো এই ব্যাপারটি বাংলাদেশ তার ধাতে নেবে না। সুতরাং এটি বাংলাদেশের স্বার্থ রক্ষার
অন্যতম কৌশল। বাংলাদেশ এই ঘোষণার মাধ্যমে কয়েকটি মেসেজ তার মিত্রদের দিয়ে দিয়েছে যে এটি নিয়ে তারা যেন বাংলাদেশের উপর অযথা প্রেসার সৃষ্টি না করে, তাহলে দিন শেষে তাদের বিব্রত হতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।